আমার কাজের মেয়েটি আমাকে প্রতিদিন বলতো, ডাক্তার ম্যাডাম নাইট শিফট করবেন না, আপনার ভাগের শাস্তি আমাকে পেতে হয়। আমি তার কথা বুঝতে পারিনি। একদিন আমি অসুস্থ ছিলাম, তাই অন্য কাউকে দায়িত্ব দিয়ে হঠাৎ তাড়াতাড়ি বাড়িতে চলে এলাম। আমার রুম থেকে চিৎকারের আওয়াজ আসছিল। রুমের দরজা খুলে সামনের দৃশ্য দেখে আমি চমকে উঠলাম, কারণ রুমে কাজের মেয়েটির সাথে আমার কিছুদিন থেকে দেখছি যে কাজের মেয়েটি বারবার আমার কাছে আসতো এবং কিছু না বলেই ফিরে যেত। সে হয়তো আমাকে কিছু বলতে চায়। ৩-৪ দিন এমন করতে দেখে একদিন আমি তাকে জিজ্ঞাসা করলাম, সুমিত্রা, সব কিছু ঠিক আছে তো? তুমি কি আমাকে কিছু বলতে চাও? আমি ভেবেছিলাম যে তার হয়তো টাকার প্রয়োজন, কারণ গরিব মানুষের তো এটাই সমস্যা, সবসময় তাদের টাকার প্রয়োজন হয়। তাই আমি তাকে জিজ্ঞাসা করলাম তার টাকার দরকার কি না। তখন সুমিত্রা বলতে লাগলো, না ম্যাডাম, আমার টাকার দরকার নেই, আমি বরং আপনার সাথে অন্য কিছু নিয়ে কথা বলতে চেয়েছিলাম। আমি তার মুখে দুশ্চিন্তার রেখা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। আমি তাকে বললাম, সুমিত্রা, তাড়াতাড়ি বলো, আমার হসপিটালে যেতে দেরি হয়ে যাচ্ছে। সুমিত্রা বলতে লাগলো, আমি শুধু আপনাকে বলতে চাই আপনি নাইট শিফট করবেন না। আমি হতবাক আর একটু রেগে সাথে ওর দিকে তাকালাম আর জিজ্ঞাসা করলাম, নাইট ডিউটি না করলে মানে কি? ওকে আমাকে এমন উপদেশ দেবার? আমাকে রাগান্বিত দেখে ও আর কিছু না বলে দ্রুত সেখান থেকে চলে গেল। আমি ভাবলাম হয়তো আমি চলে যাওয়ার কারণে ওকে বেশি কাজ করতে হয়, সেই জন্যই ও আমাকে এসব বলছে। যাই হোক, অনেক দিন ধরে ওর আচরণে পরিবর্তন দেখতে পাচ্ছি, তাই ভাবলাম যে আমার ওর ওপর নজর রাখা উচিত এবং ওর মনে কী চলছে তা জানা দরকার। যাই হোক, আমি হাসপাতালে চলে গেলাম। যদিও আমি শুধু দিনের ডিউটি করতাম, তবে গত 4 বছর ধরে আমি নাইট শিফট করছি এবং এতে আমার কোনো সমস্যা হয়নি। এখন বাচ্চারা বড় হয়ে গেছে এবং বাড়িতে সুমিত্রা আছে। ওকে পুরো সময়ের জন্য রাখা হয়েছিল যাতে ও দিবারাত্র আমাদের বাড়িতে থাকে। সন্ধ্যাতে আমার স্বামীও বাড়ি থেকে চলে যেত, তাই আমার কোনো চিন্তা ছিল না। কিন্তু গত কয়েকদিন ধরে সুমিত্রাকে নিয়ে আমার মনে অদ্ভুত ভাবনা শুরু হয়েছে। সে হয়তো আমার আড়ালে খারাপ কিছু করছে। প্রায়ই আমার সহকর্মী মহিলাদের থেকে শুনতাম যে এমনই এক মহিলা তার বাড়ি কাজের মেয়ের হাতে ছেড়ে কাজে যেত এবং তার স্বামী কাজের মেয়ের সাথে পরকীয়া শুরু করে এবং তাকে লুকিয়ে বিয়ে করে। এই খবর শোনার পর থেকে আমি শান্তি পাচ্ছিলাম না। একদিন আমার স্বামীর প্রতি আমার পূর্ণ বিশ্বাস ছিল যে আমার স্বামী আমার সাথে এমন কিছু করবে না, এবং কাজের মেয়েটির ওপরেও বিশ্বাস ছিল, কারণ সে খুব ভদ্র। কিন্তু আবার ভাবলাম যে কারো বদলাতে সময় লাগে না। আমি আমার স্বামী বা কাজের মেয়ের ওপর নজর রাখার সিদ্ধান্ত নিলাম। আমি সকালে দেরি করে উঠতাম, তাই আমার স্বামী সুমিত্রার তৈরি করা নাস্তা খেয়ে চলে যেত। আমি ভাবলাম যে আমার নিজেরই উঠে তার জন্য নাস্তা তৈরি করা উচিত, কিন্তু সারা রাত ডিউটি করার পর এমন ক্লান্ত হয়ে যেতাম যে 5টায় বাসায় ফিরে গভীর ঘুমে তাকিয়ে যেতাম আর উঠতে গেলে ভালো লাগতো না। দুপুর 2টোয় ওঠার পর লাঞ্চ করে আমার প্রাইভেট ক্লিনিকে বসে থাকতাম। হাসপাতালের চাকরির পাশাপাশি আমি একটি প্রাইভেট ক্লিনিকও খুলেছিলাম, যেখানে আমি গরিব মানুষের চিকিৎসা বিনামূল্যে করতাম। ক্লিনিক থেকে আসার পর সন্ধ্যায় চা খেয়ে হাসপাতালে যেতাম। মাঝে মাঝে আমার স্বামী আমাকে অভিযোগ করে বলতো, রুমি, তুমি তোমার জীবনকে এতটা ব্যস্ত করে ফেলেছো যে আমাদের জন্য তোমার সময়ই নেই। আমিও তোমাকে ভালোবাসি এবং তোমার প্রয়োজন অনুভব করি। কিন্তু আমার স্বামী খুব ভালো ছিল। আমি তাকে খুব তাড়াতাড়ি মানিয়ে নিতাম এবং ও আমার অসুবিধা বুঝতো। জীবন এমনই রুটিন চলছিল। কিছুদিন শান্তিতে কেটে গেল। আমি তেমন কিছু দেখতে পেলাম না, তাই আমি কিছুটা চিন্তিত হলাম। কিন্তু একদিন সুমিত্রা আবার আমার কাছে এসে বলল, ম্যাডাম, আপনি আমার কথা শুনুন। দিনের বেলায় আপনার ডিউটি করিয়ে নিন, তাহলে আপনার ভাগের শাস্তি আমাকে ভোগ করতে হবে না।
এবারও খুব রেগেই বলছিলাম এবং কথা শেষ করেই সেখান থেকে চলে গেল। ওর কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম যে আমার ভাগের শাস্তি মানে কি? ও আমার স্বামীর সাথে এমন ভাগের সময় কাটাচ্ছে না তো? এই ভেবে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমার স্বামীর ওপর আমার যে বিশ্বাস ছিল সেটা নড়বড়ে মনে হতে লাগলো। কিন্তু তারপর ভাবলাম, না, এটা সম্ভব না, ও নিশ্চয়ই এমনই এই কথা বলছে। কিন্তু তারপরও আমি জানতে চাই যে আমার নাইট শিফট না করে ডেতে শিফট করার জন্য ওর এত জোর করার পিছনে উদ্দেশ্য কী? আমি একজন ডাক্তার এবং আমি সারা জীবন সততার সাথে কাজ করেছি এবং কখনো কারো কাছ থেকে কোনো অনুগ্রহ নেইনি। হাসপাতালের কমিটি আমাকেও ডিউটি দিয়েছে, তা আমি সানন্দে গ্রহণ করেছি এবং পূর্ণ নিষ্ঠার সাথে পালন করেছি। আমি নাইট শিফটে কথা বলেছিলাম যে আমি নাইট ডিউটি করব। এতে আমার কোনো সমস্যা নেই। এখন আমি হঠাৎ করে ছেড়ে যেতেও পারবো না, তাহলে আমার নাম খারাপ হয়ে যাবে। এত বছর ধরে আমি কঠোর পরিশ্রম করেছি এবং কখনো কথায় খেলাপ করিনি। পুরো স্টাফদের আমার ওপর অনেক আস্থা ছিল, কিন্তু এইভাবে আমি আমার সংসারও নষ্ট করতে চাই না। তাই ভাবলাম কিছু একটা করা দরকার। সুমিত্রা গত 1 বছর ধরে আমার বাড়িতে কাজ করছে। এতদিনে না ওর বিরুদ্ধে আমার বিরুদ্ধে ওর কোনো অভিযোগ ছিল। ও একজন বিধবা যার 2টি সন্তান আছে এবং ও তাদের ভরণপোষণের জন্য আমার বাড়িতে কাজ করত। আমি চাকরির প্রথম দিনেই তাকে বলেছিলাম যে তোমাকে এখানে 24 ঘন্টা থাকতে হবে। ওর সন্তানদের নিয়ে কোনো চিন্তা ছিল না, কারণ ওর সন্তানদের দেখাশোনা করার জন্য ওর বাবা মা ছিল এবং তারা গ্রামে থাকতেন। ও একাই আমাদের বাড়িতে থাকতো। ও যা বেতন পেত তা ওর গ্রামে পাঠিয়ে দিত। যদিও আমি ওকে অনেকবার বলেছিলাম যে তুমি চাইলে তোমার সন্তানদের এখানে নিয়ে আসতে পারো, তুমি সেখানে থাকো, তোমার সন্তানরাও সেখানেই থাকবে, কিন্তু কেন জানি না ও রাজি ছিল না। ওর সাথে সময়টা ভালোই যাচ্ছিল। আজ পর্যন্ত ও কখনো কারো বিরুদ্ধে অভিযোগ করেনি, কিন্তু এখন গত কয়েকদিন ধরে খেয়াল করছি ওর আচরণ অদ্ভুত হয়ে গেছে। প্রতিবারই ও আমাকে একই কথা বলতে থাকে, ম্যাডাম, দিনের বেলা আপনার ডিউটি নিন আর রাতে বাসায় থাকুন। আমি কিছুই বুঝতে পারছি না রাতে বাসায় কী এমন হয় যার কারণে ও এত ঘাবড়ে যায় এবং আমাকে ওই কথা বলে। কদিন এমন হলো যে আমি ডিউটিতে ছিলাম, এমন সময় হঠাৎ একজন নার্স আমার কাছে এসে বলল যে অনেক দূর থেকে একজন মহিলা আপনার সাথে দেখা করতে এসেছেন। আমি জিজ্ঞাসা করলাম, সে কি রোগী? কারণ এই সময় আমার ডিউটি ছিল। তখন সে বলল, না, তিনি আপনার কোনো আত্মীয়। এই সময়ে আমার কোনো আত্মীয় আমার সাথে দেখা করতে হাসপাতালে আসতে পারে? ভাবতে ভাবতে বের হলাম। বাইরে গিয়ে দেখি একজন অচেনা মহিলা দাঁড়িয়ে আছেন। আমি বিরক্তির সাথে তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, কে আপনি এবং আমার সাথে দেখা করতে চাইছেন কেন? তুমি কি ডক্টর সুমাইয়া? আমি বললাম, হ্যাঁ, আমি ডক্টর সুমাইয়া। আমার কথা শুনে সে হঠাৎ করে মোবাইলের ক্যামেরা বের করে আমার ছবি ক্লিক করেই হঠাৎ পালিয়ে গেল। আমি কয়েক সেকেন্ডের জন্য বুঝতে পারিনি কী হলো ব্যাপারটা, এবং যখন বুঝতে পারলাম তখন সে আমার থেকে দূরে পালিয়ে গেছে। আমি তার পেছনে জোরে দৌড়ালাম যাতে তাকে জিজ্ঞাসা করতে পারি কেন সে আমার ছবি তুলছে এবং সে কে, কিন্তু সে খুব দ্রুত ছুটতে ছুটতে আমার নাগালের বাইরে চলে গিয়েছিল। আমি ফিরে আসি, ভাবতে লাগলাম, হে ভগবান, আমার সাথে এসব কি হচ্ছে? কে এই মহিলা আর কেন এখানে এসেছিল কে জানে? আমার কিছু একটা গড়বড় মনে হচ্ছে, যেন খারাপ কিছু হতে চলেছে। আমার ষষ্ঠ ইন্দ্রিয় বারবার আমাকে সংকেত দিচ্ছিল যে সম্ভবত আমার জীবনে কিছু খারাপ ঘটনা ঘটতে চলেছে। আমি এটা জানতাম যে আমি আমার ফ্যামিলি এবং আমার স্বামীকে খুব বেশি উপেক্ষা করছি, কারণ রাতের ডিউটি করে খুব ক্লান্ত হয়ে পড়তাম আর সকালে দেরি করে ঘুম থেকে উঠতাম। আমি যখন ঘুম থেকে উঠি তখন আমার স্বামী অফিসে চলে গেছে এবং রাতে যখন আমি ডিউটিতে যাই তখনও সে অফিস থেকে আসে না। অদ্ভুত জীবন হয়ে গেছে। অনেক দিন আমার স্বামীর সাথে কথাও হচ্ছিল না।
আমি এটা অনুভব করতে পারি। সাথে সাথে মোবাইল বের করে আমার স্বামীকে কল করলাম। ভাবলাম অন্তত ফোনে কথা বলি, কিন্তু সে আমার ফোন ধরছে না। তখন আমি তার অফিসের নম্বরে কল করি এবং তার সেক্রেটারি আমাকে বলল যে তিনি গত কয়েকদিন ধরে অফিসে আসছেন না। সেক্রেটারির কথা শুনে আমি অবাক হয়ে গেছি। সে অফিসে যাচ্ছে না এই বিষয়ে আমার কোনো ধারণাই ছিল না, কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে সে প্রতিদিন অফিসের জন্য বাড়ি থেকে বের হতেন। তাহলে তিনি অফিসের নাম করে কোথায় যেতে পারেন? পরের দিন ছুটি নেওয়ার কথা ভাবলাম। আমি যখন বাড়িতে এই কথাটা জানালাম তখন সবাই খুব খুশি, বিশেষ করে কাজের মেয়ে। সুমিত্রার চোখে মুখে খুশির ছাপ ফুটে উঠল। রাতের খাবার খেয়ে ফ্রি হয়ে বাইরে হাঁটতে বের হলে দেখলাম সুমিত্রা কারো সাথে ফোনে কথা বলছে আর কাউকে বলছে ম্যাডাম আজকে বাড়িতে আছেন। আজ আমার কপাল ভালো, না হইলে তো তার ভাগের শাস্তি পেতে পেতে আমি হয়তো মরেই যেতাম। আমি যখন তার কাছে গেলাম সে হঠাৎ ঘাবড়ে গিয়ে ফোন কেটে দিল। আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম, কার সাথে কথা বলছো? সে বলল, কারো সাথে নয়, শুধু মাকে ফোন করেছিলাম সন্তানদের খবর নেয়ার জন্য। তখন সুমিত্রার প্রতি আমার সন্দেহ বেড়ে গেল। হয়তো সে কোনো ঘোট পাকাচ্ছে অথবা আমার কাছ থেকে বড় কিছু লুকাচ্ছে। এটা তো নয় যে সে কোনো অন্যায় কাজে জড়িয়ে পড়েছে। ভাবলাম আজকে বাড়িতে থেকে দেখব এখানে কি এমন হয়, কিন্তু আমার চোখে কিছুই পড়ল না। সবাই আরামে শুয়ে পড়ল। আমার ছুটির কথা শুনে আমার স্বামী খুব খুশি হয়ে বললেন, কতদিন হয়ে গেল আমরা একসাথে সময় কাটানোর সুযোগ পাইনি। আমিও বুঝতে চেষ্টা করলাম সে কি সত্যিই খুশি নাকি শুধু খুশির ভান করছে। আমি সন্দেহের চোখে তার দিকে তাকালাম যে এটা সম্ভব কি না যে আমি বাড়ি ছাড়ার পরে তার এমন কাজের মেয়েটির মধ্যে কোনো সম্পর্ক আছে কি না। সেই জন্য মেয়েটি আমাকে বলে যে আপনি বাড়িতে থাকুন। আমার একটি মেয়ে এবং একটি ছেলে আছে। মেয়েটি কলেজে পড়ে এবং ছেলেটি ছোট ছিল এবং সে স্কুলে যেত। বাড়িতে আমরা এই কজনই ছিলাম। তাই আমার ধারণা ছিল বাড়িতে শুধু একটা কাজের মেয়েই যথেষ্ট। তাই সুমিত্রা ছাড়া আর কাউকে কাজে নেওয়ার কথা ভাবিনি। আমি এক দুবার পরিবারের সদস্যদের অন্য কাজের মেয়ে নেওয়ার কথা বলেছিলাম, কিন্তু তখন সবাই সুমিত্রার অনেক প্রশংসা করে, বলতো যে ও একা থাকলেও আমাদের কোনো সমস্যা হয় না, তাহলে অন্য কাজের মেয়ে নেওয়ায় কী দরকার। আমিও স্বস্তি পেলাম। কিন্তু গত কয়েকদিন ধরে আমি লক্ষ্য করছিলাম যে সুমিত্রা আর আমার মেয়ে রিয়া একে অপরের সাথে আরও বেশি ঘনিষ্ঠ হতে শুরু করেছে। রিয়া সারাক্ষণ সুমিত্রার পাশে পাশে থাকতো, কখনো তার কোমর ঘেঁষে দাঁড়িয়ে তো কখনো তার গালে আদর করে দিত। এটা দেখে আমার খুব অদ্ভুত লাগতো যে কেন ও সুমিত্রাকে এত ভালোবাসতে শুরু করলো। আমি এটাও দেখেছিলাম যে রিয়া সুমিত্রার কাছাকাছি যাওয়ার চেষ্টা করত, সুমিত্রাকে কাছে পাওয়ার চেষ্টা করত, তাকে আদর করার চেষ্টা করত, কিন্তু সুমিত্রা তার কাছ থেকে পালিয়ে বেড়াতো। সেই দিন আমি সারাদিন এবং সারা রাত বাড়িতে থেকে দেখেছি, এমনকি হাসপাতালেও যায়নি এবং ক্লিনিকেও বসিনি। রিয়াকে সুমিত্রার কাছে যাওয়ার চেষ্টা ছাড়া কিছুই অস্বাভাবিক মনে হয়নি, কিন্তু আমি এই বিষয়টাকে উপেক্ষা করেছি, কারণ আমি বাড়িতে থাকি না, শুধু সুমিত্রা বাড়িতে থাকে। তাই সে হয়তো সুমিত্রার সাথে মিলেমিশে থাকে বা অন্য কিছু। আমি বাড়িতে থেকে দেখেছি, কিন্তু সেরকম কিছুই মনে হয়নি। আমি এখন ভেতরে ভেতরে রেগে গেলাম যে সুমিত্রার এই নাটক কবে শেষ হবে কে জানে। আমি আমার রুটিন অনুযায়ী পরের দিন আবার নাইট ডিউটি শুরু করলাম। দুদিন পরেই আমি খুব ভোরে উঠলাম, কারণ সন্ধ্যায় আমার এক বন্ধুর জন্মদিনের পার্টিতে যেতে হবে। তাই আমি তার জন্য একটি উপহার নেয়ার কথা ভেবে বাজারে গেলাম। সেখানে আমাকে এক জায়গায় দাঁড়াতে হয়েছিল, কারণ সামনের দৃশ্যটি আমাকে অবাক করেছিল। কারণ আমার স্বামী হাসপাতালের ভেতরে যাচ্ছিল। কেন ওকে হাসপাতালে যেতে হবে? ও একেবারেই ঠিক আছে, ওর কোনো সমস্যা নেই। আমিও তাকে অনুসরণ করে হাসপাতালে গেলাম। দেখলাম
সে রুমের ভেতরে চলে গেল। আমি জানালায় উঁকি দিয়ে দেখলাম সে একটা মহিলাকে টাকা দিচ্ছিল। তাকে আমি চিনতে পারিনি, কারণ তার পিঠে আমার দিকে ছিল। মহিলাটা টাকা দিয়ে তার সাথে হাত মিলিয়ে আমার স্বামী দ্রুত বেরিয়ে গেল। এরপর মহিলাটি কাউকে ডাকলো এবং কিছুক্ষণ পরে যে মহিলাটি এলো তাকে দেখে আমি চোখে পলক ফেলতে ভুলে গিয়েছিলাম। সেই মহিলাটি আর কেউ নয়, আমার কাজের মেয়ে সুমিত্রা। মহিলাটি সুমিত্রাকে কিছু টাকা দিয়ে সুমিত্রা তাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে গেল। আমি বুঝতে পারছি না এই সব কী হচ্ছে। আমার স্বামী প্রথমে এক অজানা মহিলাকে টাকা দিল, তারপর সেই অজানা মহিলাটি তার স্বামীর দেয়া টাকা থেকে কিছু টাকা সুমিত্রাকে দিল। অবশেষে মহিলাটি যখন আমার দিকে ঘুরে মুখ ঘুরল, আমি স্তব্ধ হয়ে গেলাম। আমি কিভাবে এই মহিলাকে ভুলতে পারি? এতদিন পার হওয়ার পরেও তার মুখটি আমার মধ্যে আঁকা হয়ে ছিল। সেই একই মহিলা যে সেই দিন আমার ছবি তুলে পালিয়ে গিয়েছিল। আমার স্বামীর সাথে এর সম্পর্ক কী সম্পর্ক? আমি ভাবলাম তাকে গিয়ে জিজ্ঞাসা করব, কিন্তু এর পরেই আর একজন লোক এসে সেই মহিলার সাথে হাত মিলিয়ে দুইজনে সেখান থেকে চলে গেল। এই সব দেখে এখন আমি নিশ্চিন্ত হলাম যে আমার বিরুদ্ধে কোনো গম্ভীর ষড়যন্ত্র করা হচ্ছে এবং এতে আমার স্বামী ও আমার কাজের মেয়ে সুমিত্রাও জড়িত। আমি সিদ্ধান্ত নিলাম যে আজ আমি দুজনকেই হাতে নাতে ধরব। রাতে যখন আমি নাইট ডিউটিতে যাচ্ছিলাম তখন আমার স্বামীও বাসায় এসে আমাকে বলল, চলো আমিও তোমার সাথে যাব, কিছু জরুরি কাজে শহরের বাইরে যেতে হবে। আমি চিন্তায় পড়ে গেলাম যে ও যদি বাড়ির বাইরে থাকে তাহলে কিভাবে আমি ওদের হাতে নাতে ধরব। হাসপাতালে গিয়েও ভাবতে ভাবতে আমার মাথা ফেটে যেতে লাগলো। মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হলো। সার্জন ডাক্তার রাউন্ডে এসে আমার অবস্থা দেখে বললেন, আমার মনে হয় না তুমি রাতের ডিউটি করতে পারবে না, তোমার বাড়িতে ফিরে যাওয়া উচিত। আমার এমন প্রচণ্ড মাথা ব্যথা ছিল যে আমারও মনে হচ্ছিল যে আমি এখানে আর থাকতে পারবো না, নইলে আমার শরীর খারাপ হবে। আমি আমার জায়গায় অন্য একজন ডাক্তারকে ডিউটি দিয়ে এবং বাড়িতে না জানিয়ে চলে এলাম। হঠাৎ করে কখনো বাসায় আসিনি। দরজা বন্ধ ছিল। ভাবলাম ওদের ঘুম থেকে ওঠানোর চেয়ে চাবি দিয়ে দরজা খুলেই ভালো হবে। ভেতরে ঢুকতেই বুঝলাম আমার স্বামী হয়তো এখনও বাড়ি ফেরেনি, কারণ তার গাড়ি ছিল না। আমি আমার রুমের দিকে যেতে শুরু করছিলাম, এমন সময় হঠাৎ চিৎকারের আওয়াজ পেলাম। ওপর থেকে শব্দ আসছে। দৌড়াতে লাগলাম। আমি যখন ওপরে গেলাম তখনও আমার ছোট মেয়ের ঘর থেকে চিৎকারের আওয়াজ আসছে। আমি এগিয়ে গিয়ে সাথে সাথে দরজা খুললাম। সামনের দৃশ্যটা দেখে আমার নিজেরই চিৎকারে বেরিয়ে গেল, কারণ এটা সেই দৃশ্য যা আমার আত্মাকে নাড়া দিয়ে দেয়। আমি দেখলাম আমার মেয়ে সুমিত্রাকে বাজেভাবে মারছে, আর সুমিত্রাও গলা ছেড়ে চিৎকার করছে। এগিয়ে গিয়ে ওকে সরিয়ে দিলাম। আমাকে দেখেও বিরক্ত হয়ে গেল। এদিকে আমাকে দেখে সুমিত্রা তাড়াতাড়ি আমার পিছনে লুকিয়ে বলল, এই জন্যই তো আপনাকে নাইট শিফট না করতে বলতাম, কারণ আপনি চলে যাবার পর আমার সাথে এটাই ঘটে এবং এটা আজ থেকে নয়, অনেক দিন ধরে এমন হচ্ছে। আমি আমার মেয়ের দিকে রাগী চোখে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, তুমি সুমিত্রাকে মারছো কেন? ও এমন কি করেছে যে তুমি ওকে মারছিলে? আমার মেয়ে এগিয়ে এসে খারাপভাবে আমাকে একটি কঠিন ধাক্কা দিল। ও বলল, তুমি মা মেয়ের মধ্যে কথা বলবে না। তুমি যেই হও না কেন এখন থেকে চলে যাও। তার অবস্থা অদ্ভুত লাগছিল। আমি হতভম্ব হয়ে আমার মেয়ের দিকে তাকিয়েছিলাম। সে এইসব কি বলছে? আমি বললাম, কি বলছো তুমি? আমি তোমার মা। আমার মনে হয়েছিল ওর হুঁশ জ্ঞান নেই। এদিকে সুমিত্রা খুব ভয় ছিল। অন্যদিকে রিয়ার অবস্থাও খারাপ হতে থাকে। ও রাগের বশে সেই ঘরের জিনিসপত্র এদিকে ওদিকে ছুঁড়ে মারতে থাকে। আমি ভাবলাম ও হয়তো নিজেরই ক্ষতি করে বসবে। আমি তাড়াতাড়ি ব্যাগ থেকে আমার সাথে থাকা একটা ঘুমের ইঞ্জেকশন নিয়ে রিয়াকে দিলাম। সে বিছানায় শুয়ে শান্তিতে ঘুমিয়ে গেল। ওর এই অবস্থা দেখে খুব মন খারাপ হয়ে গেল। সুমিত্রা দূরে দাঁড়িয়েছিল। আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে এসব। আমি জিজ্ঞাসা করলাম, এইসব কি আর কবে থেকে হচ্ছে? আর তুমি আমাকে বলোনি কেন? তখন সে বলল, আপনি আমার সাথে এলে
আমি আপনাকে সব বলবো। আমি মেয়ের দিকে তাকিয়ে ভাবছিলাম কি হচ্ছে, কেন হচ্ছে, ও আমাকে চিনতে পারছে না কেন। সুমিত্রা রুম থেকে দৌড়ে বের হয়ে গেল, যেন এখানে 1 মিনিটের জন্য থামলেও রিয়া তাকে আর ধরবে। আমিও চিন্তিত হয়ে নিচে নেমে এলাম। তারপর সে বলতে শুরু করলো যে যাই কিছু দেখলেন সব আপনার কারণেই ঘটছে। আমি আপনাকে কতবার বলেছি যে আপনি নাইট শিফট করবেন না, রাতে বাসায় থাকুন, কিন্তু আপনি কোনো কথাই শুনতে রাজি ছিলেন না। আপনার কি মনে হয়েছে শেষ কবে আপনি আপনার সন্তানের সাথে বসে তাদের ভালোবেসেছিলেন বা তাদের মনের কথা শুনেছিলেন? ওর কথা শুনে আমি চুপ হয়ে গেলাম, কারণ ও সত্যি কথা বলছিল। ছোটবেলা থেকেই আমার ডাক্তার হওয়ার খুব শখ ছিল, তাই অনেক কষ্টে আমার শখ পূরণ করেছি। আমার স্বামী খুব ভালো ছিল, সে আমার শখের ব্যাপারটা ভালোভাবেই জানতো, তাই বিয়ের পরও সে আমাকে পড়াশোনা থেকে দূরে রাখেনি এবং সন্তান হওয়ার পরও সে আমাকে চাকরি করতে দেয়। আর প্রথম থেকেই আমার সন্তানেরা চাকরের কাছেই মানুষ হয়। আমিও সন্তানদের সময় দেওয়ার যথাসাধ্য চেষ্টা করতাম, কিন্তু আমি একজন ডাক্তার, আমাকে অনেক দায়িত্ব পালন করতে হতো এবং আমার বেশিরভাগ সময় হাসপাতালেই কাটতো। কিন্তু তার সত্ত্বেও আমি সব সময় আমার সন্তানদের ভালো যত্ন এবং ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করেছি। যদিও আমি তাদের বেশি সময় দিতে পারতাম না, কিন্তু তার মানে এই নয় যে আমি তাদের প্রতি নজর দিইনি এবং তাদের ভালোবাসিনি। আমার কাজের মেয়ে বলছিল যে রিয়া ধীরে ধীরে একাকিত্বের শিকার হতে শুরু করে। ওর বাবা মায়ের ভালোবাসার প্রয়োজন ছিল, যা সে পায়নি, কারণ তার বাবা মায়ের কাছে তার জন্য সময় নেই। কিন্তু ও ছোট্ট কলেজে খারাপের সঙ্গে মিশে ও বদভ্যাসের শিকার হয়। ওর মায়ের ভালোবাসার দরকার ছিল, যেটা না পেয়ে মানসিক রোগীতে পরিণত হয়। আমাকে টর্চার করে সে তার রাগ ও ক্ষোভ প্রকাশ করে। সে মনে করে আমি তার মা, যেহেতু সে আপনার কাছ থেকে কখনো ভালোবাসা পায়নি এবং সে আপনাকে কিছু বলতেও পারেনি, তাই সে আমাকে তার মা ভেবে আমার ওপর তার রাগ প্রকাশ করে। আবার সকাল হলেই সে শুধু আমার কাছে ক্ষমা চায় না, আমাকে অনেক টাকাও দেয় যাতে আমি আপনাকে কিছু না বলি। ম্যাডাম, আমি গরিব, ছেলে মেয়ে, বৃদ্ধ বাবা মা আছে, আমি একা তাদের মুখে খাবার তুলে দিই। রাতে যে কষ্ট এবং যন্ত্রণা সহ্য করতাম, সকালে যখন আপনার মেয়ে আমাকে টাকা দেয় আমি ভুলেই যাই যে আমি কি কষ্টের মধ্যে দিয়ে গিয়েছি। রিয়া যখন আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে টাকা দিতে লাগলো, আমি রিয়াকে বললাম, রিয়া, তুমি আমার ওপর খুব অত্যাচার করো, আমি তোমার টাকা চাই না। আমি তোমার মাকে তোমার সম্পর্কে সব বলবো, যে তুমি পাগল, তোমার মা তোমাকে মানসিক হাসপাতালে ভর্তি করবে, তাহলে তোমার ঠিক হবে। পাগলা গার্ডদের নাম শুনে রিয়া ভয় পেয়ে যায় এবং একই সাথে আমাকে হুমকি দিতে থাকে যে মাকে কিছু বললে আমি তোমাকে মেরে ফেলবো। রিয়া একজন মানসিক রোগী এবং ধীরে ধীরে তার পাগলামিও বাড়তে শুরু করে। তাই তো আমি ভয় পাই যে আর আমি আপনাকে কিছু বলতে পারছিলাম না, তাই আপনাকে বলতাম বাসায় থাকতে। সুমিত্রাকে জিজ্ঞাসা করলাম, সুমিত্রা, কবে থেকে এসব শুরু করেছো? সুমিত্রা আমাকে বলল, ম্যাডাম, এটা গত 1 বছর ধরে চলছে। আমার প্রতি রিয়ার আচরণ কখনো জলের মতো, কখনো সে আমার সাথে ঝগড়া করে, ভালোবাসার জন্য জেদ করে, আবার কখনো সে তার সমস্ত রাগ আমার ওপর খাটায়। কখনো কখনো সে তার পছন্দের খাবার আমার হাতে খাওয়ার জন্য জেদ করে। একটি মেয়ে তার মায়ের কাছে যা চায়, সে আমাকে তার মা হওয়ার নাটক করতে বলতো এবং ওকে সেই সমস্ত সুখ দিতে বলতো যা একজন মা তার সন্তানকে করে। আমি যখন তার জেদ পূরণ করতে অস্বীকার করি, তখন সে রাগে পাগল হয়ে যায় এবং আমাকে মারতে থাকে। সুমিত্রার কথা শুনে আমি এখন বুঝতে পারছি যে সুমিত্রা কেন বলতো, ম্যাডাম, আপনার শাস্তি আমাকে ভোগ করতে হবে
না, কারণ এই সমস্ত শাস্তি সম্ভবত আমার জন্য ছিল, যা আমার মেয়ে সুমিত্রার ওপর প্রকাশ করত। এমনকি কল্পনাও করতে পারিনি যে এই সব আমার সন্তানদের সাথে হচ্ছে। কিন্তু সেই দিন আমার স্বামীর এই মহিলাটির সাথে কী প্ল্যান ছিল যে আমার ছবি তুলছিল, এটা সুমিত্রা ছাড়া আর কেউ বলতে পারবে না। আমি সাথে সাথে ওকে জিজ্ঞাসা করলাম এবং বললাম, ম্যাডাম আপনি আমার কথা শুনতে না, তাই আপনার মেয়ের অবস্থা আমি আপনার স্বামীকে বলি। তিনি একজন ডাক্তারের সাথে কথা বলে তার মেয়ের অবস্থা সম্পর্কে সম্পূর্ণ তথ্য পান। ডাক্তারের সাথে কথা বলেন এবং ডাক্তারকে অনুরোধ করেন যে কোনোভাবে মেয়েকে সুস্থ করে তোলার জন্য। আপনার স্বামী আপনার পুরো ব্যাপারটি জানতে চাননি, কারণ তিনি চাননি আপনার নিজেকে দোষী মনে করেন। ওই মহিলাও একজন সাইকিয়াট্রিস্ট। আপনার স্বামী হাত জোড়ো করে সাইকিয়াট্রিস্টকে অনুরোধ করছিলেন যে আপনার স্ত্রী যেন এই বিষয়ে কিছুই না জানে। সেই জন্যই ডাক্তার এবং দিনরাত মানুষের সেবা করে। আপনার স্বামী বললেন, আমি চাই আমার স্ত্রী এই সব জানার আগেই যেন মেয়ে ঠিক হয়ে যায়। সেই ডাক্তার আপনার হাসপাতালের ঠিকানা নিয়েছিল এবং সেই দিন আপনার স্বামী সেই ডাক্তারকে তার ফিস দিয়েছিলেন। আমি ডাক্তারকে সাহায্য করতাম। যখনই তিনি আমাকে তার ক্লিনিকে ডাকতেন আমি যেতাম এবং তিনি আমাকে আপনার মেয়ে সম্পর্কে প্রশ্ন করতেন আর আমি উত্তর দিতাম। তাই তিনি আমাকে সেই দিন কিছু টাকাও দিয়েছিলেন। আপনি সেই দিনই আমাদের দেখেছিলেন। আমাকে বলেছিলেন যে সে আমার মালিকের কেন ছবি তুলছেন। আমি অবাক হয়েছিলাম। আমি জিজ্ঞাসা করলাম, কেন তিনি আমার মালিকের ছবি তুলছেন? তখন ডাক্তার বললেন, কারণ আমি তোমার মালিকিনের মনে সন্দেহ প্রবেশ করতে চেয়েছিলাম, কারণ সে সন্দেহ করবে, তাই সে তার বাড়ির দিকে মনোযোগ দেবে এবং বাচ্চাদের দিকেও মনোযোগ দেবে। সে অনুভব করবে যে আমার বাড়িতে অবশ্যই কিছু ষড়যন্ত্র হচ্ছে এবং সে তার বাড়ির দিকে মনোযোগ দিতে শুরু করবে। আমি তোমার মালকিনকে কিছু বলতে পারছি না, কারণ তোমার মালিক আমাকে কিছু বলতে নিষেধ করেছে। তবে সন্দেহে পড়ে তিনি অন্তত তার বাচ্চাদের দিকে কিছুটা মনোযোগ দেবেন। সুমিত্রার সব কথা শুনে আমি সব কিছু বুঝতে পেরেছিলাম। লজ্জায় আমার মাথা নিচু হয়ে গিয়েছিল। শখের তাড়নায় আমি আমার সন্তান ও আমার পরিবারকে উপেক্ষা করেছি। আমার 2টি সন্তান ছিল, কিন্তু তারা কিভাবে বড় হচ্ছে কিছুই জানতাম না। আমার বাচ্চার প্রথম থেকেই আত্মমগ্ন ছিল এবং আমি তাদের দিকে কখনোই তারা যেভাবে মনোযোগ দেয়নি, কারণ আমি কিছু জানতাম না যে এর পরিণতি এটা হতে পারে। এখন আমি বুঝতে পেরেছি যে আমরা বাবা মায়েরা আমাদের কেরিয়ার নিয়ে এতটা পাগল হয়ে যাওয়া উচিত নয় যে আমরা আমাদের সন্তানদের অবহেলা করব। আমার স্বামী আমাকে খুব ভালোবাসতেন, তাই তিনি চাননি যে আমি আত্মলগ্নিতে ভুগি। তাই পুরো বিষয়টি নিজেই হ্যান্ডেল করতে চেয়েছিলেন। কিন্তু আমি এখন বুঝতে পেরেছি যে ডাক্তার ছাড়াও আমাকে মায়ের ভূমিকা পালন করতে হবে। আমি কয়েকদিনের জন্য ছুটি নিয়েছিলাম যাতে আমি বাড়িতে আমার বাচ্চাদের সাথে সময় কাটাতে পারি। আমরা সবাই মিলে আমার মেয়েকে সুস্থ করেছি আর তারপর থেকে দিনে ডিউটি করতে লাগলাম। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। সবাইকে ভালো থাকবেন।